স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এবারে জানাবো খবরের বিস্তারিত। শিগগিরই প্রস্তাবনা জমা দেবে 6টি সংস্কার কমিশন, জানালেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, সংস্কারের পক্ষে অবস্থান নিয়ে জনদাবিতে পরিণত করতে পারলেই সফলতা আসবে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ জনপ্রশাসন প্রসঙ্গ শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। স্বৈরাচার যেন আর ফিরে না আসে তার জন্য সংস্কার প্রয়োজন বলে মনে করেন তিনি। জুলাই বিপ্লবে যারা অন্যায় করেছে তাদের বিচার করে শাস্তি নিশ্চিত করারও দাবি জানিয়েছেন বদিউল আলম মজুমদার। 2007-08-এর সিন্ড্রোমে ফিরে যাচ্ছি, যে তখন সংস্কার একটা গালিতে পরিণত হয়েছিল, যে সংস্কারবাদী। কি আফসোস, তখন যদি ওই সংস্কারগুলো করা হতো, কতগুলো সংস্কার, গুরুত্বপূর্ণ সংস্কার, তাহলে কিন্তু আজকের যে এই গত কয়েক মাসের যে বিয়োগান্তক ইতিহাস, এটা হয়তো সৃষ্টি হতো না, এটা হয়তো এড়ানো যেত। তাই আমাদের সংস্কার করা দরকার। রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোন আলাপ করেছেন। এ সময় ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন ও তার সুরক্ষার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন উভয়ই। একই সাথে একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। এছাড়া বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। অপব্যয়ের কারণে রেলের দুর্দশা লেগেই আছে বলে মন্তব্য করেছেন রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। খুলনা থেকে পদ্মা সেতু হয়ে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস ঢাকায় পৌঁছানোর আগে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। জানান, রেলকে তার আয় দিয়ে ব্যয় করতে হবে, নিতে হবে খরচ কমানোর কৌশল। এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। জাহানাবাদ এক্সপ্রেসে আসন সংখ্যা 768টি এবং বগি রয়েছে 12টি। ব্যয় আপনি দেখবেন যে তুলনামূলকভাবে ভারতের তুলনায় কিংবা আশেপাশের দেশের তুলনায় অনেক বেশি। এইটা আমি আপনার রেলের যারা ইঞ্জিনিয়ার, রেলের সঙ্গে সেনাবাহিনীর যারা সহায়তা করেন, অন্য সবাইকে অনুরোধ জানাবো যে কীভাবে এটা খরচ কমানো যায়। এই খরচ যদি কমানো না যায়, এই ব্যয় যদি কমানো না যায়, তাহলে আমাদের যে রেল সেবা দেওয়ার আমাদের প্রত্যাশা, সেটা আমরা পূরণ করতে সক্ষম হব না। খুলনা থেকে রাজধানী ঢাকা শুরু হলো রেল যোগাযোগের আরেক অধ্যায়। সকালে খুলনা থেকে ছেড়ে পদ্মা সেতু দিয়ে 4 ঘন্টারও কম সময়ে পৌঁছে যায় কমলাপুর রেল স্টেশনে। আর এই পথে প্রথমবার ট্রেন দেখল নড়াইলবাসী। আরামদায়ক, অনেকটাই নিরাপদ আর তুলনামূলক খরচ কম হওয়ায় যাত্রীদের ব্যাপক আগ্রহ রয়েছে রেলপথে ভ্রমণের। স্বল্প সময়ে ঢাকা যাওয়া আসার দীর্ঘদিনের দাবি ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের। সে কারণে খুলনা ঢাকা রুটে 3 জোড়া ট্রেন চলাচল করলেও খুলনা নড়াইল রুটে নতুন রেল লাইন স্থাপনের উদ্যোগ নেয় রেল কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে পদ্মা সেতু হয়ে প্রথমবারের মতো এই রুটে ট্রেন চলাচলের মধ্য দিয়ে দাবি বাস্তবায়ন হয়েছে। এতে যাত্রীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস। মনে তো হচ্ছে ইতিহাস সাক্ষী করছে, এটা একটা ইতিহাস হয়ে থাকবে যে এত অল্প সময়ে আমরা খুলনা থেকে ঢাকা যাচ্ছি। অবশ্যই এক্সাইটিং। 3.5 থেকে 4 ঘন্টায় খুলনাবাসী, দক্ষিণাঞ্চলের মানুষ ঢাকা পৌঁছে যাবে, এটা অত্যন্ত আনন্দের এবং খুশির। খুব স্বল্প সময়ে জাহানাবাদ এক্সপ্রেসে খুলনা থেকে ঢাকায় যেতে পারবো বলে খুব খুশি লাগছে। প্রথমবারের মতো রেলপথে যোগাযোগ স্থাপন হওয়ায় স্বপ্ন পূরণ হলো নড়াইলবাসীর। 12টি কোচ নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি। এর মধ্যে 11টি যাত্রীবাহী কোচ ও একটি পণ্যবাহী লাগেজ ভ্যান। আমাদের খুলনা থেকে 553টা টিকিট ছিল, টোটাল টিকিট ছিল 778টা। তো এখানে 11টা যাত্রীবাহী বগি এবং একটা লাগেজ ভ্যান নিয়ে চলাচল করতেছে। খুলনা ঢাকা রুটে চলা 3 জোড়া ট্রেনে 7-8 ঘন্টা সময় লাগলেও নতুন রেলপথের কারণে দূরত্ব কমে সময় লাগবে মাত্র 4.25 ঘন্টা। যে রুটে আজকে ট্রেন চলবে সেটা মাত্র 198 কিলোমিটার, এটা 212 কিলোমিটার, এটা দূরত্ব মানে এটা হ্রাস পাবে। 6.5 ঘন্টা
একটা ভ্রমণ সময় হ্রাস পাবে। সোমবার ছাড়া প্রতিদিন সকালে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে ট্রেনটি, আর রাত 8টায় ঢাকা থেকে ছাড়া ট্রেনটি খুলনায় পৌঁছাবে রাত 11:15টায়। ডিবিসি নিউজ ডেস্ক। ছাত্র জনতার আন্দোলনের সময় আশুলিয়ায় 6 শিক্ষার্থীর মরদেহ পুড়িয়ে ফেলার মামলায় ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। পরে গণমাধ্যমকে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, 5ই আগস্টে 6 শিক্ষার্থীকে গুলি করে হত্যার পর পরিকল্পিতভাবে মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। গুলিবর্ষণের সাথে ঢাকা 19 আসনের সেই সময়ের যে এমপি ছিল সাইফুল ইসলাম, সে নিজ হাতে অস্ত্র নিয়ে গুলিবর্ষণ করেছে পুলিশের পাশাপাশি ছাত্রলীগকে নিয়ে। তিনি সহ এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত 4 জন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি। এই 4 জন আর সাইফুল ইসলাম ঢাকা 19-এর এমপি সেই সময়ের, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে, বলেছেন ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করার জন্য। এনসিএল টি20 শিরোপা লড়াই আর কিছুক্ষণ পর সিলেটে ফাইনালে মুখোমুখি হবে রংপুর বিভাগ ও ঢাকা মেট্রো। ম্যাচ শুরু হবে দুপুর 12:30টায়। সিলেটে আছেন সহকর্মী শাহান পাপন, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। পাপন, শক্তি এবং তারকার বিচারে কোন দল আসলে শিরোপার বিজয়ের সম্ভাবনায় এগিয়ে রয়েছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আফরিন। আসলে এখানে যে দুইটা দল ফাইনালে উঠেছে, আজকে যে দুইটা দল ফাইনালে লড়বে, ঢাকা মেট্রো এবং রাজশাহী রংপুর বিভাগ, এবং তাদের মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি ওরকম নামি দামি কোনো তারকা নেই। অর্থাৎ বাংলাদেশের যে স্টাররা ক্রিকেটকে সমৃদ্ধ করে আসছেন, সেই ধরনের কোনো তারকাই কিন্তু এই দুই দলে নেই। একজন নাইম শেখ রয়েছেন ঢাকা মেট্রোর অধিনায়কের দায়িত্বে, আকবর আলী যিনি অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক, তিনি কিন্তু এখনো জাতীয় দলের সুযোগ পাননি, তিনি রয়েছেন রংপুরের অধিনায়কের দায়িত্বে। সুতরাং নামের বিচারে যদি বলি তাহলে দুই দলই সমান্তরাল, তবে হ্যাঁ, শক্তির বিচারে কিন্তু কেউ কারো চেয়ে কোনো অংশে কম নয়। আমরা আগেই যেটা জানিয়েছিলাম, যেটা হচ্ছে যে এই দুই দলের আগেও লড়াই হয়েছে, সেখানে কিন্তু একবার রংপুর জিতেছে, একবার ঢাকা মেট্রো জিতেছে। রংপুর জিতেছিল আপনার কোয়ালিফায়ারে, এবং ঢাকা মেট্রো রংপুরের বিপক্ষে জিতেছিল লিগ পর্বে। সুতরাং এখানে যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে কোন দলে তরুণ ক্রিকেটের সংখ্যা বেশি, এবং সেই তরুণরাই এনসিএল মাতিয়েছেন। তরুণদের হাত ধরেই আসলে এই লিডার বোর্ডটা সমৃদ্ধ হয়েছে, বিশেষ করে স্কোরের ক্ষেত্রে সেঞ্চুরিও এসেছে, আবার উইকেট নেওয়ার ক্ষেত্রেও তরুণরাই এগিয়ে। অর্থাৎ যে ক্রিকেটাররা আসলে জাতীয় লিগে খেলে থাকেন, এখনো জাতীয় দলে ঢোকেননি, জাতীয় দলের সুযোগ পাননি, তারাই কিন্তু আসলে এনসিএল এ দাপট দেখিয়ে চলেছেন। সুতরাং এখনো পর্যন্ত এটা আসলে সমান্তরালই বলা চলে, তবে মাঠের ক্রিকেটে কে এগিয়ে থাকবে কিংবা কে পিছিয়ে থাকবে সেটা আসলে 22 গজের লড়াই দেখেই বোঝা যাবে। একটু দর্শকের কথা বলতে চাই, আজকে কিন্তু দর্শক সংখ্যা আস্তে আস্তে বেড়েই চলেছে। আমরা যেভাবে দেখছি দর্শকরা ভেতরে প্রবেশ করছে, তাতে মনে হচ্ছে যে বিগত দিনে যে ধরনের দর্শক খরা ছিল সেটা বোধহয় কিছুটা হলে পুষিয়ে যাবে। আর বিসিবি প্রেসিডেন্ট কিছুক্ষণের মধ্যেই এখানে আসবেন, তিনি আসলে ট্রফিটা তুলে দেবেন বিজয়ী দলের হাতে, সেরকমই একটা পরিকল্পনার কথা আমরা শুনেছি। এছাড়াও বিসিবির অন্যান্য কর্তারাও আসার কথা আছে সিলেটে। আপনি জানেন যে আগামীকালকেই সিলেটে কিন্তু বিপিএল এর কনসার্ট রয়েছে, সুতরাং সেই বিষয়টা দেখভালের একটা ব্যাপারও কিন্তু রয়েছে। সব মিলিয়ে এনসিএল এর ফাইনালে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া এবং বিপিএল এর কনসার্ট আয়োজনকে কেন্দ্র করে সেটার দেখভাল করা, এগুলো কিন্তু মাথায় রেখে বিসিবি কর্তারা ঢাকা থেকে সিলেটে উড়ে আসছেন, সেরকমই একটা খবর আমরা পেয়েছি। ফিরে যেতে চাই ম্যাচে। আজকের ম্যাচটা আসলে কত আকর্ষণীয় হবে কিংবা কতটা হাই স্কোরিং কিংবা লো স্কোরিং হবে সেটা হয়তো সময়ই বলে দেবে। তবে দর্শকরা যেটা প্রত্যাশা করছেন, আমরা কথাও বলেছি কিছুক্ষণ আগে, তারা যেমনটা প্রত্যাশা করছিলেন যে টি-20 খেলাটা টি-20-র মতোই হোক। কেননা লাস্ট যে আপনার এলিমিনেটর ম্যাচটা হয়েছে সেখানে কিন্তু আসলে লো স্কোরিং ম্যাচ হয়েছে, যদিও লো স্কোরিং ম্যাচে সেখানে হাই সাসপেন্স ছিল, তারপরেও তারা আসলে চান যে 4 ছক্কার একটা ধুন্ধুমার ম্যাচ তারা দেখতে চান। সেই প্রত্যাশায় তারা কিন্তু আসলে স্টেডিয়ামে প্রবেশ করছেন। যদিও তাদের কিন্তু একটা অভিযোগ থেকেই গেছে, সেটা হচ্ছে যে এই যে 21-22 দিনে একটা টুর্নামেন্ট চলে গেল, সেই টুর্নামেন্ট নিয়ে আসলে প্রচারণা ওইভাবে দেখা যায়নি। যদিও মাইকিং করতে শুনেছি কালেভদ্রে আমরা শহরের ভেতরে, তবে ওইভাবে ব্যানার ফেস্টুন সেরকম কোনো কিছুই নেই। আপনি জানেন যে জাতীয় লিগের খেলাগুলোতে সেরকম একটা দর্শক হয় না, কিন্তু যখন ফরম্যাটটা টি-20 এবং দেখা গেছে যে
জাতীয় দলের ক্রিকেটাররা যারা ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন, এর বাইরে যে জাতীয় দলের ক্রিকেটাররা ছিলেন তারাও কিন্তু এনসিএল এ খেলেছেন। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয় এবং তামিম ইকবাল খান তিনিও কিন্তু আসলে এখানে খেলে গেছেন। সুতরাং তারা ওই একটা অভিযোগই করছিলেন দর্শকরা যে প্রচারণাটা যদি ওইভাবে থাকতো তাহলে নিশ্চিতভাবেই তারা আসলে মাঠে আসতেন এবং যেটা আসলে তারা মিস করেছেন। পরবর্তীতে যখন জেনেছেন তখন কিন্তু দর্শকরা আসলে ওইভাবে একটু নড়েচড়ে বসেছেন। আজকেই যে বিষয়টা আমরা দেখলাম যে বেশ কিছু দর্শক কিন্তু অলরেডি স্টেডিয়ামে প্রবেশ করেছেন। আর কিছুক্ষণ পরে ম্যাচ শুরু হবে। তারা আসলে গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করতে চান এবং একই সাথে দল দুটোকেও আসলে সমর্থন করতে চান। আফরিন। শাহান পাপন, আপনি বিশদ তথ্য দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।